ধরেন একজন লোক 54 বছর বয়সে 9 বছরের একটা মেয়ের সাথে সেক্স করেছে, এই লোকটাকে আমি বলছি ধর্ষক। এটা বাংলাদেশের সংজ্ঞা অনুসারে, ধর্ষণের সংজ্ঞা অনুসারে এটা ধর্ষণই, ঠিক আছে? এই লোকটাকে আমি বলছি এ হচ্ছে একটা ধর্ষক লোক, এ হচ্ছে একটা শিশুকামী ধর্ষক লোক। এখন এই জিনিসটা কি গালি হবে নাকি সত্য কথা হবে ভাই? সংজ্ঞানুসারে সেটা যদি দর্শন হয় তাহলে সেটা গালি হবে না, কিন্তু দর্শনের সংজ্ঞা আহ, যদি ভিন্ন হয়, যদি সেটা দর্শন না হয় কিন্তু আপনি তাকে দর্শক হিসেবে অবহিত করলেন, তাহলে তো এটা গালি হতেই পারে, তাই না? আচ্ছা ভাই, তাহলে আমরা এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করি যে ধর্ষণ শব্দটার অর্থটা আসলে কি, ধর্ষণ শব্দটার ভিতরে এই জিনিসটা পড়ে কিনা। তাহলে আমি আপনাকে উইকিপিডিয়া থেকে একটা ধর্ষণের সংজ্ঞাটা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞাটা একটু দেখাই ভাই। হ্যাঁ, দেখান। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এটা হচ্ছে উইকিপিডিয়া থেকে আমি দেখাচ্ছি, আমি আপনাকে উপরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন উইকিপিডিয়া, এখানে ধর্ষণের সংজ্ঞাটা এখানে দেয়া আছে। ভাই আপনি কি আমাদেরকে কষ্ট করে একটু পড়ে শোনাবেন ধর্ষণের সংজ্ঞাটা? এই যে জি, দর্শন এক ধরনের যৌন আক্রমণ, সাধারণত একজন ব্যক্তির অনুমতি ব্যতি রেখে, আমি আবার বলছি অনুমতি ব্যতি রেখে, তার সঙ্গে যৌন সঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে দর্শন বলা হয়। আর আর পড়া লাগবে? হ্যাঁ হ্যাঁ ভাই, আরো পড়া লাগবে, আপনি আচ্ছা। এই পুরোটা দর্শন দর্শন শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম, যেমন কোন অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, ভাই 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 এরকম ভাই, কোন ব্যক্তি। কি বলেন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি এটা বললেন না? জি জি। এইখানে কি বলা হচ্ছে? অনুমতি প্রদানে অক্ষম, যেমন কোন অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি। হ্যাঁ অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, হ্যাঁ, বলেন এবার বলেন। এরকম কোন ব্যক্তির সঙ্গে যৌন মিলনে লিপ্ত হওয়া দর্শনের আওতাভুক্ত। মানে হচ্ছে এরকম কোন ব্যক্তি যদি মতামত দেয়ও, তাহলে সেই মতামতটাকে মতামত হিসেবে গণ্য করা হবে না, কারণ তারা হচ্ছে অনুমতি প্রদানে অক্ষম, তাই না ভাই? হ্যাঁ, যদি সে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়, আমি জানি আপনি হ্যাঁ অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিটাকে ফোকাস করতে চাইতেছেন, যদি সে হ্যাঁ, এই যে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি। অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী, মনে করেন একটা মানে পাগল মেয়েকে একটা লোক একটা চকলেট খাওয়ায়, তারপর তাকে বললো যে আসো তোমার সাথে এটা করবো, এবং সে পাগল মেয়েটা সেটা করলো, সেটা ধর্ষণের অন্তর্ভুক্ত হবে, কারণ জি। মেয়েটা যেহেতু পাগল ছিল, তার কোনো মতামতের কোনো দাম নাই, মতামতের কোনো ইয়া নাই। তার সাথে এইভাবে চকলেট টকলেট খাওয়ায়, বা ধরেন একটা বাচ্চাকে কেউ মানে একটা আইসক্রিম দিয়ে বা একটা পুতুল খেলনা দিয়ে তখন তাকে ইয়া করে দিল, যৌন নির্যাতন করলো। এইখানেও হয়তো বাচ্চাটা হয়তো হ্যাঁ বলেছে, কিন্তু তা তখনও ওই অনুমতিটাকে অনুমতি হিসেবে গণ্য করা যাবে না, কারণ সে হচ্ছে অনুমতি প্রদানে অক্ষম। ঠিক বলেছি ভাই? জি। আচ্ছা, তাহলে আমরা আপনাকে দেখালাম যে এই যে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি, যে উদাহরণটা আমি দিয়েছিলাম, সেই উদাহরণটার ভিতরে ছিল 9 বছরের একজন বালিকা। ভাই এই উদাহরণটা দিয়েছিলাম না, 9 বছরের একটা জি বালিকাকে জি জি। 54 বছরের একটা লোক মানে সেক্স করলো তার সাথে, এই উদাহরণটা দিয়েছিলাম। তো তো ভাই আমি আপনাকে সেই প্রমাণটা দেখালাম যে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির সাথে মানে যৌনকর্ম করাটা হচ্ছে ধর্ষণের অন্তর্ভুক্ত। এখন অপ্রাপ্ত বয়স্ক শব্দটার মানে কি ভাই? এই জিনিসটা তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাই না ভাই? অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্তবয়স্ক, কখন হ্যাঁ। হলে? হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক শব্দটা মানে আসলে বিভিন্ন সমাজে, বিভিন্ন স্থানে, বিভিন্ন যুগে, বিভিন্ন ভৌগোলিক অবস্থানে বিভিন্ন রকম হতে পারে। আপনি এটার ইউনিভার্সাল কোনো সংজ্ঞা আমার মনে হয় দাঁড় করাতে পারবেন না, কারণ আমরা জানি জেনেটিক্যালি কেউ 6 বছরে যে বুদ্ধিটা অর্জন করে, কেউ 16 বছরে সেটা অর্জন করতে পারে না। এটা তো সত্য, ঠিক না আছে? না, বুদ্ধি অর্জন করার সাথে তো ভাই মানে যৌন কাজে সক্ষম নাকি অক্ষম তো এটার কোনো সম্পর্ক নাই ভাই। একটা বাচ্চা ছোটবেলা অনেক বুদ্ধিমান হইতে পারে, তার মানে তো এটা না যে আপনি তার সাথে সেক্স করতে পারেন ভাই। যৌন ধরেন সক্ষমতা, একটা ধরেন যৌন একটা বাচ্চা সক্ষমতা তিন তো ভাই সবার ভাই সমান সময় অর্জিত ভাই হতে হবে এমনটা ভাই আবশ্যক। ভাই ভাই মনে করেন একটা বাচ্চা 5 বছর বয়সে 50-এর ঘরে নামতা বলতে পারে, তার মানে কি আপনি এই ডিসিশনে আসতে পারেন যেহেতু সে এত বড় একটা নামতা পড়তে পারতেছে, সেহেতু তার সাথে এখন আমি সেক্স করতে পারি, এই সিদ্ধান্তে কি আসতে পারেন? না না, নামটা পড়ার কারণে আমি সেই সিদ্ধান্তে আসতে পারি না, তাহলে কিন্তু তার বুদ্ধির সাথে তো তার যৌন কর্মে লিপ্ত হওয়ার কোনো সম্পর্ক নাই, তাই না? তার যে অনেক বুদ্ধি হোক, তার মানে তো এটা না যে সে যৌন কাজ করতে পারবে তখন। না, বুদ্ধির সাথে এটা সরাসরি হয়তো রিলেটেড না, কিন্তু না তাহলে যৌন তাহলে কিসের সক্ষমতার সাথে? সাথে, যৌন তাহলে সক্ষমতার কিসের সাথে সাথে? বয়সটা তাহলে সম্পূর্ণভাবে আপনি সবসময় ইউনিভার্সালি দাঁড় করাতে পারবেন না। আমাদের বয়স? সমাজে হয়তো আমরা
যেমন ধরেন ভাই আমাদের ভাই ভাই বাংলাদেশের আইন ভাই ভাই অনুযায়ী ভাই না 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 না, আমি বুঝলাম না তো ভাই, বুঝলাম না তো, মানে বয়সের সাথে সম্পর্ক নাই, মানে বডি ডেভেলপমেন্টের সাথে সম্পর্ক নাই। বডি ডেভেলপমেন্ট হয় কিভাবে? একটা মানুষের বডি ম্যাচিউর হলে তখন সে যৌন সম্পর্কটা করতে পারবে। বডি ডেভেলপমেন্টের সাথে তো অবশ্যই বয়সের সম্পর্ক আছে। এটা ভাই কেমন কথা বললেন ভাই? এবং জাতিসংঘ থেকে তো এই নির্দেশনা পরিষ্কার ভাবে দেওয়া হয়েছে যে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেয়া যাবে না, কারণ তারা দীর্ঘদিন গবেষণা করে যেটা দেখেছেন আপনি যে, কি মনে করেন যে 18 বছরের আগে ভাই আমাদের আমার কথা দেশের তো মেয়েরা পরিপূর্ণ আমার কথা তো সম্পর্ক শেষ করে না? ভাই, আমার কথাটা তো শেষ হয়নি ভাই। জি বলেন। আমি যেটা বলছি যে এটা তো আমার কথা না, পৃথিবীর যত সায়েন্টিস্ট আছে, মেডিকেল সায়েন্সের যত গবেষক আছে, তারা যে রিপোর্ট পেশ করেছে, লক্ষ লক্ষ রিসার্চ হয়েছে এই বিষয়ে, তারা জাতিসংঘে যে রিসার্চ পেপার সাবমিট করেছে সেখানে দেখা গেছে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দিলে বা তাদের যদি নিয়মিত যৌন সম্পর্কের মধ্যে দিয়ে তারা যায়, তাহলে তাদের শরীরে খুবই খারাপ প্রভাব পড়ে, ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়ে। এটা নিয়ে আমার একটা লেখাও আছে, এবং অমিত ভাই নিশ্চয়ই আসবেন আমাদের সাথে একটু পরে লাইভে। অমিত ভাই আসলে আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবেন যে কেন 18 বছরের নিচে একটা মেয়ের সাথে যৌন সঙ্গম করা হলে সেটা তাদের উপরে ভয়ঙ্কর প্রভাব পড়ে। এখন আপনি যদি বলতে চান যে ভাই বিভিন্ন সমাজে বিভিন্ন বয়সে এই 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 ম্যাচুরিটিটা আসে, তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করব যে কোন সমাজে 9 বছর বয়সে ম্যাচুরিটি আসে? এটা কোন সমাজ আছে পৃথিবীর, বলেন তো ভাই একটু। আমি স্পেসিফিক্যালি এই উত্তরটা দিব না, কিন্তু আমি আপনাকে এটা বলবো যে আমাদের বিশ্বের ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে 9 বছর বয়সে বাচ্চার মা হতে পেরেছে। যদি না বাচ্চার না, মা বাচ্চার মা তো হতে পেরেছে এটা তো আমরা জানি ভাই, বাচ্চার মা হতে পারা মানেই তো সে যৌন কাজে সক্ষম, সেটা না। একটা মেয়েকে রেপ করলেও তো বাচ্চা হয়, তার মানে কি সে যৌন কাজে সক্ষম নাকি? না না, বিষয়টা ওইরকম না। বিষয়টা হচ্ছে ভাই একজন ভাই আপনাকে একজন আমি মেয়ে আপনাকে কখন না না বাচ্চার না না কখন বাচ্চার না, অধিকারী হতে বাচ্চা পারে। বাচ্চা হওয়া হতে পারে, বাচ্চা হইছে তার মানে তো এটা না যে সে যৌন কাজে সক্ষম। এটা কিভাবে হয় ভাই? এটার সাথে এটা রিলেশন কি? বাচ্চা হইছে মানেই সে যৌন কাজে সক্ষম, এটা আপনাকে কে বলছে ভাই? এই রিসার্চটা আপনি কই পাইছেন যে একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে সক্ষম তার মানেই হচ্ছে সে যৌন কাজে সক্ষম? এটা আপনার আপনার এটার এই রিসার্চটা কোথায় আপনার কাছে? এরকম কোন রিসার্চ হইছে যে মেয়েদের উপরে গবেষণা করছে বাচ্চা জন্মদানে সক্ষম হইলেই সে যৌন কাজে সক্ষম হবে? এই রিসার্চ পেপারটা আমাকে দেখান। একটা শুনেন, একটা নির্দিষ্ট বয়সের আগে আপনি কোনো মেয়েকে রেপ করলেও সে বাচ্চা জন্মদানে সক্ষম হবে না, ঠিক আছে? তার ভাই মানে একটা বাচ্চা নির্দিষ্ট জন্মদান সময়ে এসে বাচ্চা জন্ম একটা মানে নির্দিষ্ট সময়ে মানে এসে মেয়েদের মধ্যে এই সক্ষমতা অর্জিত হয়। না না, সক্ষমতা অর্জিত হয় না, তার বাচ্চা জন্ম দেওয়ার সক্ষমতা অর্জিত হয়, কিন্তু তার সেক্স করার সক্ষমতা অর্জিত হয় সেটার প্রমাণ কোথায়? আপনি আরেকটা জিনিসের প্রমাণ দেখায় আরেকটা জিনিস প্রমাণ করার চেষ্টা করতেছেন। মানে আপনি কলা দেখায় আপনি কদু, মানে আম প্রমাণ করার চেষ্টা করতেছেন কতক্ষণ ধরে, কিন্তু ভাই আপনার কলা দেখায় তো কলা প্রমাণ করা যাবে, কলা দেখায় তো আম প্রমাণ করা যাবে না। আপনি বলতেছেন 9 বছর বয়সে একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে পারে, হ্যাঁ, তার ভিতরে যদি মানে পেটের ভিতরে যদি ইনজেকশন দিয়ে যদি স্পার্ম ঢুকায় দেয় তাহলেও সে বাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু তার ভ্যাজাইনা দিয়ে যখন আপনি সেই কাজটা করবেন সে সেই জিনিসটা নিতে পারবে তার তো কোনো গ্যারান্টি নাই। তার কোনো গ্যারান্টি আছে? না, নিতে পারবে ওইটার গ্যারান্টি নাই, কিন্তু নিতে পারবে না সেটারও তো গ্যারান্টি নাই, কারণ আসলে নিতে মেয়ে পারবে না, বেদে নিতে পারবে না যুগ এটার আবার বেদে গ্যারান্টি লাগবে কিভাবে ভাই? নিতে পারবে এটার গ্যারান্টির দরকার আছে, নিতে পারবে না এটার গ্যারান্টি দরকার কিসে? মানে ভাই আপনি তো কুতর্ক করতেছেন ভাই এখন। মানে আপনার কথা প্রথম দিকে তো ভালো ছিল, এখন তো পুরো কুতর্কের ভিতরে ঢুকে গেলেন। না ভাই, আপনি নিতে হয়তো পারবে, অন্যভাবে নিচ্ছেন। না না, আপনি নিতে আপনার পারবে সাথে যুক্তি এইটার গ্যারান্টি যুক্তিতে না, লাগবে। এই জন্য আপনি অন্যভাবে নিচ্ছেন। না না এবং না, এটাকে নিতে আপনি না না কুতর্ক না, হিসেবে নিতে গ্রহণ পারবে করছেন। না, নিতে পারবে এইটার গ্যারান্টি লাগবে, কারণ আপনি তো সেই বাচ্চাটাকে যদি বিয়ে দেন তাহলে সে সেটা নিতে পারবে কি পারবে না সেটার গ্যারান্টি লাগবে। নিতে পারবে না সেটার গ্যারান্টি আপনার কেন লাগবে ভাই? মানে এটা এটা আপনি আপনার মনে হচ্ছে না যে এটা আপনি কুতর্ক করলেন বা বাজে একটা কথা বললেন? নিতে পারবে না এটার আবার গ্যারান্টি কি ভাই? নিতে না না, আমি পারবে কুতর্ক সেই যে করতেছি না, বাচ্চাটা, শুনেন। সেই আমার বাচ্চাটা কথা যে হচ্ছে নিতে, এখানে ভাই এখানে ভাই দুইটা ভাই কথা শুনে নেন, কথা শুনে নেন। আমি 5,000 কেজি ওজন পিঠে মানে নিতে পারবো, আপনার কাছে যদি 500 কেজি ওজনের একটা বাটখারা থাকে, তখন আপনি ধরেন এটা বলতেছেন আসিফ ভাই আপনার এটা পিঠে করে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে, তখন আমি বলবো যে এই 500 কেজি ওজন যে আমি পিঠে করে নিব, এটা বহন করতে আমি পারবো, এটার গ্যারান্টি লাগবে। এটার গ্যারান্টি ছাড়া তো আমি এই জিনিসটা পিঠে নিব না ভাই।
কারণ তাইলে আমার ক্ষতি হয়ে যেতে পারে। আপনি যদি আমাকে গ্যারান্টিটা না দেন, আপনি তাহলে আগে গ্যারান্টি দেন যে আমার পিঠের কোনো ক্ষতি হবে না। আমার পিঠের ক্ষতি হইলে আপনি আমার মানে মেডিকেল ইন্স্যুরেন্স করায় দেন, আমার স্বাস্থ্য সুবিধা দিবেন আপনি। আমার যদি হাড্ডি গুড্ডি ভেঙে যায় তাহলে আমার আমার একটা গ্যারান্টি লাগবে ভাই, নাহলে আমি গ্যারান্টি ছাড়া কেন এই 500 কেজি ওজনের এটা পিঠে নিয়ে এত দূর হাঁটবো। তখন যদি আপনি বলেন এটা যে নিলে আপনার ক্ষতি হবে তার কোনো গ্যারান্টি নাই, তাহলে নেন। এটা ভাই চরম রকমের মানে 2 নাম্বার এবং মানে কুতর্ক হইল না? আপনি আপনি বলেন, আপনি অনেস্টলি বলেন, আপনি অনেস্টলি বলেন যে এটা একটা চরম রকমের কুতর্ক হইল না? আমি অনেস্টলি বলতেছি, হ্যাঁ, আমি আপনাকে ধরেন 50 কেজির একটা বোঝা বহন করতে বললাম, ঠিক আছে? তো আপনি বললেন যে যে আমি এটা ইয়ে করলে আমার ক্ষতি হবে, আমি এটা বহন করলে আমার ক্ষতি হবে। আপনি আমাকে গ্যারান্টি দেন যে আমি এটা বহন বহন করলে আমার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তো আমি তখন আপনার কাছে জানতে চাইতে পারি যে 50 কেজি তো তুমি বহন করার কথা, এখন এটা যদি তুমি বহন করতে না পারো তাহলে তুমি তোমার দুর্বলতা যে স্বাস্থ্যবিধি যে চিকিৎসাপত্র সেগুলো আমাকে দেখাও যে না না তুমি না এটা কেন না না বহন করতে আমার তো পারবে না না। না আমার তো বহন করার কথা না তো ভাই। আমার বহন করার কথা আপনাকে কে বলছে? আমার বহন করার কথা আপনি আমাকে বলতেছেন আমি বহন করতে পারবো কিনা। আমি বলতেছি যে আমার বহন করার আগে আমার এই গ্যারান্টিটা লাগবে যে আমার কোনো ক্ষতি হবে না। তাহলে আপনি বিজ্ঞানীদের দিয়ে আমার বডি ওয়েট মাপবেন, ওই 50 কেজি ওজন আমার হাতটা বহন করতে পারবে কিনা সেই গবেষণা হবে। সেই গবেষণা হওয়ার পরে তারা যখন একটা সার্টিফিকেট দিবে যে হ্যাঁ 50 কেজি অমুক লোকটা বহন করতে পারবে, শুধুমাত্র তখনই আমি বহন করবো, এর আগে তো আমি বহন করবো না। তখন আপনি যদি আমাকে বলেন যে তাইলে বহন করলে ক্ষতি হবে, এইটার গ্যারান্টি কি? এইগুলো তো ভাই কুতর্ক হইলো। না 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 আসলে আপনি বুঝতে পারতেছেন না, বিষয়টা হচ্ছে ভাই আমি যে ভাই আমি জিনিসটা সহজ, যে ভাই ভাই জিনিসটা ভাই সহজে বহন শোনেন করার ভাই কথা। শোনেন ভাই শোনেন ভাই, মানে আলোচনার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি অনেস্টিটা বজায় রাখা। হ্যাঁ, অনেস্টিটা বজায় রাখা। আমি নিশ্চিত যে আপনার 9 বছরের বাচ্চাকে আপনি কখনো মানে একটা 54 বছরের বুড়ার সাথে বিয়ে দিবেন না, আমি না, সেটা নিশ্চিত। আমি দিব না, সেটা আপনি আমি একজন দিব না। আপনি একজন সভ্য মানুষ, এইটা আপনি কখনো করবেন না। সেটা আমি দিব কিন্তু না। আমাদের কিন্তু আপনি আমাদের আপনি দেশের আপনি যে পরিস্থিতি সেরকম তেনাবাজিটা না। করে যাচ্ছেন ভাই, আপনি যে তেনাবাজিটা করে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র মানে একটা জঘন্য কাজকে আপনার নবী, যে নবী হচ্ছে গিয়ে 54 বছর বয়সে 9 বছরের একটা বাচ্চা মেয়ের সাথে সেক্স করেছে, শুধুমাত্র সেই জিনিসটা ঢাকার জন্য এতক্ষণ ধরে অনবরত তেনাবাজি করে গেছেন। এটা আপনাকে আপনি আমি কোন ধর্ষণের শব্দ ইউজ করতেছেন? আপনাকে এটা আপনি, আপনাকে আমি এটা আপনাকে আপনার আমি কাছ থেকে আমি এই শব্দ আশা আপনাকে করতেছি না, না ঠিক না আছে? আপনাকে আমি ধর্ষণের সংজ্ঞা দেখাইলাম। ধর্ষণের সংজ্ঞার ক্ষেত্রে যে দেখাইছেন, অপ্রাপ্তবয়স্ক দেয়া আছে সেটা দেখাইলাম। এবং দেখাইছেন। প্রয়োজনে আপনাকে আমি জাতিসংঘ থেকে যে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক নির্ধারণ করা হয়েছে সেটাও আপনাকে আমি দেখাতে পারি। এবং সেটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে, সেটা যে মানে বিরাট পরিমাণ গবেষণার উপরে নির্ভর করে করা হয়েছে সেটাও দেখাতে পারি। এবং জি, 18 আয়েশার বছর যখন যে ভাই 18 বছর কথাটা যে কথাটা শেষ করে নিই, কথাটা শেষ করে নিই। বলেন। আয়েশার যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল 6 বছর। এবং নবী মোহাম্মদ তখন যখন তার সাথে সেক্স করেছিল তখন তার পিরিয়ডই শুরু হয়নি। তার পিরিয়ডই শুরু হয়নি। আমি আপনাকে সহ পৃথিবীর সমস্ত মুসলমানকে চ্যালেঞ্জ করছি, সমস্ত আলেমকে চ্যালেঞ্জ করছি। আমি এটা প্রমাণ করে দিব যে আমি প্রমাণ করতে এখনই পারি। আপনি যদি চান আমি এখনই প্রমাণ করে দিতে পারবো যে তখনও তার পিরিয়ডই শুরু হয়নি এবং সে পুতুল খেলতো। এখন এইরকম একটা ভয়ঙ্কর বর্বর কাজ যে করেছে, যে একটা পুতুল খেলা বাচ্চা মেয়ের সাথে 54 বছরের বুইড়া যে হচ্ছে দাদার বয়সী, সে যখন সেক্স করেছে, এইটা হচ্ছে আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ ধর্ষণ। এবং এই কারণে আমি নবী মোহাম্মদকে অবশ্যই একজন ধর্ষক বলতে পারি, ধর্ষক মোহাম্মদ বলতে পারি। এখন এই জিনিসটাতে আপনার যদি মনে আঘাত লাগে বা আপনি যদি মনে করেন যে আসিফ ভাই গালি দিছে, না ভাই এটা আমি গালি দিইনি, এটা হচ্ছে সত্য কথা বলেছি, যার সম্পর্কে যেই কথাটা সত্য সেটা বলেছি। হ্যাঁ ভাই এবার বলেন আপনি। যে আমি আসলে আপনার সাথে এই বিতর্কে আসতে চাই নাই যে আপনি একটা ধর্মকে গাল দিচ্ছেন, না সেটা না, আপনি হয়তো সেদিক আমি কোন থেকে আগে ধর্মকে একটাও গালি দেইনি, কোন ধর্মকে আমি কখনো গালি দেইনি। আমি বলেছি ধর্ষক মুহাম্মদ, আমি বলেছি ধর্ষক মুহাম্মদ। এটা হচ্ছে একজন মানুষ যে কাজটা করেছে সেই কাজটা সম্পর্কে আমি সত্য কথা বলেছি, একটা আচ্ছা আমি গালিও এখানে নাই। আমি আমি কখনো মোহাম্মদকে কুত্তার বাচ্চা বলি নাই, আমি কখনো মোহাম্মদকে শুয়ারের বাচ্চা বলি নাই, কারণ আমি এগুলো হচ্ছে গালি। হ্যাঁ, এগুলো কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা এগুলো হচ্ছে গালি, কিন্তু আমি কখনো এই ধরনের গালি দেইনি। আমি যেটা বলেছি মোহাম্মদ ছিল একজন ধর্ষক, একজন বলাৎকারকারী, একজন মানে সাম্প্রদায়িক, একজন জঙ্গি, একজন গলা কাটাকাটি করা লোক, একজন হচ্ছে গিয়ে দস্যু, একজন হচ্ছে ডাকাত সর্দার, এগুলো বলেছি, কিন্তু আচ্ছা কখনো ওকে, তাকে গালি দিইনি। যদি দর্শক তিনি হন তাহলে সেটা গালি নয়, আর যদি দর্শক তিনি না হন তাহলে এটা অবশ্যই গালি। আচ্ছা,
এই বিতর্কে আমি এখন যাচ্ছি না। আমার কথা হচ্ছে আমি আসলে আপনার সাথে এই বিতর্কে যেতেই চাই না, বা এইসব দিকে আমি ইঙ্গিতই করি নাই। অচল অবস্থা আপনি বলেন। জি ভাই, ভালো আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, বলেন ভাই। আচ্ছা ভাই, আমি জাস্ট আপনাদের যেই লাইভ প্রোগ্রাম বা আপনাদের যে অনেকদিন ধরে যে কাজটা করে আসছেন সেটার জন্য একটা জিনিস বলতে চাই। আমার মনে হয় এটা আমাদের জন্য, আমরা যারা শুনি আপনাদের, তাদের জন্য ইম্পর্টেন্ট। আপনাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট আপনারা এটা বলার পর মানে ইয়া করলেন। তো আমি সবসময় ভাই আমরা দেখি। জি ভাই একটা কথা একটু বলে দিই আপনাকে, যে আমরা কিন্তু ভাই কোনো উপদেশ পরামর্শ গ্রহণ করি না। হ্যাঁ, আপনি বলতে পারেন, কিন্তু আমরা আমরা সেই জিনিসটা পছন্দ করি না। আসলে বিভিন্ন জন এসে বিভিন্ন উপদেশ পরামর্শ দিতে চেষ্টা করে, এগুলো আমরা আসলে তেমন একটা পছন্দ করি না। কোনো যুক্তি, কোনো আলোচনা সেটা থাকলে সেটা আমরা বেশি অ্যাপ্রিসিয়েট করি। জি ভাই, উপদেশ দিচ্ছি না ভাই, আমি জাস্ট আমার ইয়েটা বলছি যে আমরা যেহেতু অডিয়েন্স, আমাদের একটা জাস্ট ইন জেনারেল অনেকেরই মতামত এটা হতে পারে, জাস্ট আপনাদের নেয়ার জন্য না, বা আপনাদের পরামর্শ উপদেশ হিসেবে দিচ্ছি না। একটা জিনিস হচ্ছে, মুমিনরা আসলে সাধারণত দেখা যায় যে যে টপিক গুলাতে কথা বলতে আসছে বরাবর, একটা বলে তারা আলাকা নিয়ে কথা বলে, একটা ফিঙ্গারপ্রিন্ট, একটা মহাবিশ্ব সম্প্রসারণকারী, বিগ ব্যাং থিওরি, এগুলা নিয়ে তারা অনেকটা অলৌকিক একটা ধারণা দিতে চায়। পরক্ষণে আপনাদের এখান থেকেও একই জিনিসগুলা, মানে আয়েশা বাল্য বিবাহ করেছে, তারপরে নারী কামী ছিলেন মোহাম্মদ, মানুষ হত্যা করেছে, মুতা বিবাহ, নবী কেবলামুখী হয়ে পেশাব পায়খানা করেছেন। আমার মনে হয় যে ভাই, এটা কি একটা স্টেলমেট সিচুয়েশনে চলে আসছে কিনা, মানে একই জিনিসই বারবার রিপিটেশন হচ্ছে কিনা? একই জিনিস যদি রিপিটেশন হয়ও তাতেও বা সমস্যা কি? ধরেন আমি আমার 5 বছর ধরে আমি একটা শুধুমাত্র জিনিসটি লাইভ করতেছি, সেটা হচ্ছে ইসলামের বাল্য বিবাহ, এবং আমি কন্টিনিউয়াসলি আরো আগামী 5 বছর যদি আমি এই শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে লাইভ করি, তাতেও তো আমি কোনো আপত্তির কিছু দেখছি না ভাই। মানে আমি তো মনে করছি না এখানে কোনো সমস্যার কিছু আছে, কারণ বাংলাদেশে বাল্য বিবাহ একটা খুবই ভয়ঙ্কর সমস্যা। এটা নিয়ে যদি আমি আগামী 5 বছর প্রতিদিন লাইভ করি, তাতেও তো আমি মনে করি যে এটা একটা পজিটিভ ব্যাপার। যে একটা লোক 5 বছর ধরে একটা জিনিস নিয়ে লাইভ করতেছে, সেটা তো অনেক অনেক। আমি আমি কেউ যদি করে এটা, আমি তো তাকে একটা সাধুবাদ জানাবো, যে সে কন্টিনিউয়াসলি 5টা বছর ধরে খাটাখাটনি করতেছে। বাপরে বাপ, সে একটা বিষয় নিয়ে সে লেগেই আছে, ওরে বাপরে, সে চেষ্টা করে যাচ্ছে তার পক্ষ থেকে। কিন্তু হ্যাঁ, এটা অনেক সময় দর্শকের জন্য একটু ইয়া হতে পারে, একঘেয়ে হতে পারে। তাহলে ভাই সেই দর্শকরা চলে গেল, সেই দর্শকরা যারা শোনা তারা শুনে চলে গেল, অন্য দর্শক, নতুন দর্শকরা আসলো। আরো 5জনকে আপনি ইনভাইট করেন যে 5জন এসে শুনুক। তাহলে তো কিন্তু ওই লোকটাকে তো আমি ব্লেম দিতে পারি না। মনে করেন যে একজন লোক ধর্ষণের বিরুদ্ধে 10 বছর ধরে আন্দোলন করতেছে, বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, বা ধরেন বাংলাদেশ যে বেগম রোকেয়া মেয়েদের শিক্ষা নিয়ে সারা জীবন কাজ করে গেছে, বা ধরেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিয়ে সারা জীবন পরিশ্রম করে গেছে, কাজ করে গেছে, বা ধরেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ নিয়ে সারা জীবন কাজ করে গেছে, সারা জীবন না, জীবনের একটা বিশেষ সময় কাজ করে গেছে। তো এটা তো অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার, যে সে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে অনেক বছর ধরে চেষ্টা করেছে, অনেক বছর ধরে কাজ করেছে। এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। এখন আমরা তো ভাই, মানে বিষয় হচ্ছে, আমরা তো মানে টিভির নাটক না ভাই, যে আপনাদের মানে দর্শকদেরকে নিত্য নতুন মজা দিব, বা আমরা তো ভাই জোকার না, যে নিত্য নতুন আনন্দ দিব, মজা দিব, খুশি করব। জনগণকে খুশি করা বা জনগণকে কুতকুতি দেয়া, বা রং চং মেখে, নতুন নতুন রং মেখে চেহারায় আমরা এসে তাদেরকে এমন একটা মজা দিব যে তারা আমাদেরকে দেখে হাততালি দিবে, সেটা তো ভাই আমাদের কাজ না ভাই। আমরা তো সেই কাজটা করতেও চাই না। আমাদের কাজ হচ্ছে বরঞ্চ মানুষের মগজে একটা আঘাত করে দেয়া, দীর্ঘস্থায়ী আঘাত করে দেয়া। এক কথা, মুমিনদের যে মানসিকতা, সেই জিনিসটা তো আমিও তো মুমিন ছিলাম এক সময়, আমিও তো ইসলামের বিশ্বাসী ছিলাম। আমি জানি যে একজন মুমিনের মগজ কিভাবে কাজ করে, মন কিভাবে কাজ করে, সেটা আমি জানি। যে তারা যখন ধর্মের বিরুদ্ধে একটা কথা শোনে, তাদের মগজটা খুব দ্রুত সেই জিনিসটা ভুলে যাওয়ার চেষ্টা করে। তাদের সাইকোলজিটা এরকম, মানে এটা সব, এটা আমাদেরও মানে একটা খারাপ ঘটনা, যদি আমরা খারাপ ঘটনা আমাদের সাথে ঘটে, বা আমার যে বিশ্বাস বা আমার যে মন, আমার যে চিন্তা, সেটার বিপরীতে যদি কোনো ঘটনা ঘটে দেখি, আমার মগজই চেষ্টা করে, এটা মানুষের একটা খুবই বেসিক সাইকোলজিক্যাল একটা টেন্ডেন্সি, যে আমার মগজ খুব দ্রুত চেষ্টা করে সেই জিনিসটাকে ভুলে যেতে। আনন্দের অনুভূতিগুলো আমরা সবসময়, সুখানুভূতিগুলো আমরা সবসময়, মগজ সেই জিনিসগুলো চর্চা করে, কিন্তু দুঃখের অনুভূতিগুলো মানুষ দ্রুত সেই জিনিসগুলো মুছে ফেলার বা ভুলে যাওয়ার চেষ্টা করে। মুমিনদের সাইকোলজি হচ্ছে এটা, যে তারা যখন শিশু বিবাহের বিরুদ্ধে একটা কথা শোনে, বা তারা যখন এই ধরনের একটা কথা শোনে, একটা অমানবিক ব্যাপারের কথা শোনে, তাদের মস্তিষ্ক খুব দ্রুত এই জিনিসটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। 1400 বছর ধরে যে জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা যদি আমরা 5 বছর ধরে কন্টিনিউয়াসলিও বলি, একটা জিনিস যদি আমরা প্রতিদিন এসে 24 ঘন্টা ধরে যদি বলি, মুমিনরা তারপরেও যে চেষ্টাটা করবে, দ্রুত ভুলে যাওয়ার চেষ্টাটা করবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে সেটা ভুলতে না দেয়া, সেটা মগজে সতেজ রাখা, সেই জিনিসটাকে আবারও সামনে এনে, সেই জিনিসটা যে খারাপ, সেই জিনিসটা যে ভয়ঙ্কর, সেই জিনিসটা যে অমানবিক, সেই জিনিসটা আবারও বোঝানো। আমি জানি যে কালকে সে বাসা পর্যন্ত, আজকে রাতে ঘুমানোর পরে সে এই জিনিসটা ভুলে যাবে। যে আমি নিজেই আমাদের লাইভে এই জিনিসটা দেখেছি, একজনকে অনেক 4 ঘন্টা ধরে বুঝাইছি শিশু মেয়েদের বিবাহ কেন খারাপ। 4 ঘন্টা বোঝানোর পরে
সে রাত্রেবেলা ঘুমাইছে, পরের দিন আবার লাইভে আসছে, লাইভে এসে সে আবারও একই প্রশ্ন করছে, শিশু বিবাহ কেন খারাপ হয়? আমরা জানি যে তাদের এইভাবেই তাদের মানে তাদেরকে বিল্ড আপ করা হয়েছে, তাদের যে শিক্ষা কাঠামো, তাদের যে মনের কাঠামো এইভাবেই বিল্ড আপ। এই কারণে আমরা এই কথাগুলো আরো হাজার হাজার বার বলবো। আপনার যদি ভাই শুনতে ভালো না লাগে বা আপনার যদি একঘেয়ে লাগে, আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে যারা এটা এখনো শুনে নাই তাদেরকে তাদের সাথে শেয়ার করে আপনি আর শুনেন না ভাই। তাহলে কথা হচ্ছে আপনার জন্য, আপনি যদি এটা বুঝে গিয়ে থাকেন তাহলে আর আপনার জন্য আমি লাইভটা করছি না, আমরা লাইভটা করছি না, আমরা লাইভটা করছি যারা এই জিনিসটা এখনো বোঝে নাই তাদের জন্য। ধন্যবাদ ভাই, বুঝতে পেরেছি। বাট এই যে একটু আগে একটা লোক এসেছিল, এসে আপনাকে বললো যে আপনি প্যালেস্টাইন নিয়ে কোনো কথা বলেন না, মানে সে কিছু না জেনেই না শুনেই কিছু না পড়েই যে আপনি বললো, আপনার ধৈর্যের প্রশংসা করতে হয়, আপনি অনেকক্ষণ ধরে তাকে ব্যাখ্যাও করলেন। বাট আগে একটা জিনিস দেখতাম, আপনি জিজ্ঞাসা করতেন প্রথমেই যে আপনি কি আমার লেখাগুলো পড়েছেন, আজকে আমি একটা টপিক দিয়েছি এটা কি পড়ে এসেছেন, তারপরে আপনি যুক্ত হয়েছেন। এটা আপনি আগে করতেন, আবার মাঝখান দিয়ে বন্ধ করেছেন। এখন দেখছি আমরা বেসিক একদম এমএচএল লেভেল থেকে আবার প্রশ্ন করা শুরু হয় এবং সেটাই চলতে থাকে। তো আপনাদের ধৈর্য ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েবল, বাট মানে এটা কিছু করা যায় কিনা সেই জন্য আমি টপিকটা তুলেছিলাম। হ্যাঁ ভাই, কিছু তো করার নেই। ভাই এভাবেই তো আসলে মানে মানে যত ইয়া মানে মুমিনরা যতটা ইয়া হবে, বুদ্ধি যাদের যত কম থাকবে, তত আমাদের আরো ধৈর্য ধারণ করে সেই কথাগুলো বলতে হয়। কিছু করার নেই ভাই, আমাদের তো এইভাবেই কাজ করতে হয়। এটা তো আমি আমার অভিজ্ঞতা থেকে এটাই দেখেছি। আচ্ছা অমিত ভাই, আপনাকে আমি তাহলে এই প্রশ্নটাই করি যে ধরেন আমরা যদি একই কথা প্রতিদিন বলি, তাতে কি আসলে বিশেষ কোনো আপত্তি থাকার কথা কারণ? না আসিফ ভাই, অনেক সময় একই কথা, হ্যাঁ ঠিকই, একই কথা হয়তো বলতে অনেক সময় আমাদের বিরক্ত লাগে, অনেক সময় সেটা লাগে, আমি স্বীকার করছি। কিন্তু অনেক সময় একই কথা বারবার বলতে হয়। তার কারণ সবার যে ক্যাচ করার লেভেল, সবার যে অ্যাটেনশন লেভেল, এগুলো যে সমান হয় তা নয়। ধরুন আপনি আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, ধরুন আপনি কোনোদিন আমাকে একটা প্রশ্ন করলেন গেম থিওরি এই জিনিসটা কি, হয়তো আমি আপনাকে ব্যাখ্যা করলাম, আপনি সেটা শুনলেন, আপনি হয়তো মাঝে মাঝে প্রশ্ন করেছেন, এই জিনিসটা শুনলেন। এখন এরকম হতেই পারে যে ফারাজ ভাই হয়তো সেই জিনিসটা শুনলো, কিন্তু যেহেতু সেটা তার প্রশ্ন ছিল না, সেই জন্য হয়তো সে এতটা অ্যাটেনশন পে করেনি সেই সময়। এবং হতেই পারে যে ব্রেন অনেক সময় এই কথাগুলোকে হয়তো রেজিস্টার করছে না, এই সমস্ত জিনিসগুলোকে হয়তো রেজিস্টার করছে না, যে পুঙ্খানুপুঙ্খ বিবরণগুলো আছে সেগুলো হয়তো রেজিস্টার করছে না। কিন্তু ফারাজ ভাইয়ের হঠাৎ করে আরেকদিন হয়তো কোনো একদিন তিনি কোনো একটা সমস্যা নিয়ে কোনো একটা নিয়ে কথা বলতে বলতে তার হয়তো ওই প্রশ্নটাই মনে হলো। তো এবার আমি যদি তাকে বলি যে এই কথা তো আমি আগেও বলেছি, শুনেননি? তিনি বলবেন যে না ভাই আমি শুনিনি, আমি হয়তো অতটা বুঝতে পারিনি, আমি হয়তো এতটা অ্যাটেন্টিভ ছিলাম না, আমি এতটা হয়তো আই ওয়াজ নট লিসেনিং মেবি। সেরকম উনি বলতেই পারেন। তো এরকম অনেক সময় দরকার হয় যে একই কথা বিভিন্ন মানুষ এসে বলতে পারেন। এবং সেই জন্য আমি যখন একই প্রশ্ন যখন কেউ একটা করে, এই জিনিসটা জানি বলে আমি আর কোনোদিন কোনো বিরক্ত হই না বা কিছু হয়নি, কারণ জানি হয়তো সে একই অ্যাটেনশন পে করেনি। কিন্তু এবার হয়তো ধরুন জিনিসটা হয়তো অনেক বেশি লেংদি হয়ে গেছে বা হয়তো অনেকবার বলা হয়েছে। মাঝে মাঝে আমরা বলি যে একবার এই লেখাটা ওই লেখাটা এই জিনিসগুলো একবার পড়ে আসবেন, এই ধরনের কথা আমরা বলি। তার কারণ হয়তো দেখা যায় যে সময়ের অভাবে লেখাটাতে যে মেটেরিয়ালটা লেখা আছে অতটা হয়তো ব্যাখ্যা করা যাবে না। তখন যেটা বেনিফিশিয়াল হবে, যেটা মোস্ট বেনিফিশিয়াল যে জিনিসটা হবে, সেই রকম দিকে আমরা ব্যাপারটাকে ডিরেক্ট করার চেষ্টা করি। আসিফ ভাই। হ্যাঁ অচল অবস্থা ভাই, আপনি যদি আর কোনো পয়েন্টে কিছু বলতেন। হ্যাঁ আসিফ ভাই, আমি অমিত ভাই আপনার সাথে ফুললি এগ্রি করছি এবং সবাই এগ্রি করছে। বাট আমার কাছে শুধু মনে হয় যে আপনাদের এই এফোর্টটা দিস ইজ ভেরি প্রাইসলেস এবং খুব প্রেশাস। মানে এখানে একটা মিনিটও মনে করেন যে এসে কুযুক্তি দিয়ে কেউ চলে গেল, মানে কেউ একসেপ্ট করলো না, শুধু তারটা বলেই চলে যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে। আর হয়তো সে ভিতরে গিয়ে কি বলতেছে যায় না, এখানে এসে মুমিনরা মনে করতেছে যে আপনারা কিছু প্রমাণ করতে পারছেন না, আদারওয়াইজ তারাই কিন্তু কুযুক্তি দিয়ে চলে গেল। বাট এই যে প্রাইসলেস একটা এফোর্ট, যে এটা তাদেরকে বলতে গিয়ে যে সময়টা বারবার আপনাদের চলে যাচ্ছে, সেই জন্য আমি জাস্ট এর পার্সপেক্টিভটা বললাম ভাই। থ্যাংক ইউ। আপনার কথা আমি বুঝতে পেরেছি ভাই। তো কিন্তু তারপরে আমাদের কাজটাই তো ভাই এটা, যে মানে এভাবেই আমাদের আরো দীর্ঘ সময় ধরেন যে 1400 বছর ধরে যেই, বা ধরেন 2-3 হাজার বছর ধরে যেই সমস্ত কথা বারবার, এখন বারবার ভাই একটা জিনিস যদি মানে দিনে 5 বার যদি আজান দেয়া যায়, 5 বার যদি একই কথা, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে শক্তিশালী, এই জিনিসটা যদি দিনে 5 বার আজান দিয়ে মানে মানে মাইকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মাইকে মাইকে বলা যায়, তাহলে তো আমি মনে করি যে মোহাম্মদ বর্বরতা করেছে, ধর্ষণ করেছে, এটা আমরা দিনে তো একবার তো অন্তত বলতেই পারি। বা কৃষ্ণ লুচ্চামি করেছে, এটা তো আমরা দিনে একবার বলতেই পারি। বা অমুকে এই কাজগুলা তারা করেছে, এই ধর্মগ্রন্থগুলাতে যে ঘৃণার কথা বলা আছে, ধর্মগ্রন্থগুলাতে যে বিভেদের কথা বলা আছে, ধর্মগ্রন্থগুলা যে জাতিতে জাতিতে মানে বিদ্বেষ সৃষ্টি করে, এটা তো দিনে একবার তো অন্তত বলাই যায়। তো ওইটার কম্পেয়ারে, এবং শুধু যে 5 বার আজানি দিচ্ছে তা তো না, প্রত্যেকটা এলাকায় এলাকায় লক্ষ লক্ষ ওয়াজ হচ্ছে, লক্ষ লক্ষ প্রতি সপ্তাহে সপ্তাহে ওয়াজ হচ্ছে। এই ওয়াজগুলাতে তারা যে ঘৃণা তৈরি করছে, সেগুলার মানে বিপরীতে আমাদের কাজ তো অত্যন্ত অল্প। কিন্তু তারপরেও এইটুকু যদি ভাই মানে তাহলে এইটুকু যদি একঘেয়ে লাগে, তাহলে তো ভাই যে এত হাজার হাজার ওয়াজ যে তারা করতেছে, সেটাকে কি বলবেন?
ভাই মোটেই একঘেয়ে লাগে না, আমরা কখনোই একঘেয়ে হলে তো একটা মানুষ অটোমেটিক্যালি আসতো না, আমাদের কাছে একঘেয়ে লাগে না। আমরা বলছি যে এই যে তারা মনে হচ্ছে যে এসে তাদেরটা কিছু একটা বলে চলে যাচ্ছে, মানে আমরা কি তাদেরকে কোনো ফিডব্যাক রাখার কোনো ব্যবস্থা করা যাইতো কিনা, বা তাদেরকে প্রতিদিন নতুন নামে এসে যুক্ত হয়ে আবার আরেকটা কিছু বলে চলে যাচ্ছে, মানে এটাই জাস্ট একটা কোয়েরি ছিল ভাই, নট এনি সাজেশন, আমি উপদেশন কিছু না, জাস্ট একটু জানার ইচ্ছা ছিল। মোটেই একঘেয়ে না, দিস ইজ এ ফ্যান্টাস্টিক এফোর্ট, এটা সবসময় থাকবে। আমাদের যাদের পরিবর্তন আনার আমরা এনেছি, আমরা জানি এটা কতটা উপকারী। তো বাকিদেরটা আমি জানি না কি উপকার তারা নিচ্ছে, এই জন্য জিজ্ঞেস করলাম যে তারা আরো বেটার ওয়ে থেকে আপনাদের থেকে উপকৃত হতে পারে কিনা। দ্যাটস ওয়াই জাস্ট এই কথাটা বলা। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তাহলে আজকে আপনাকে